2023 সালের হিসেব মতে বাংলাদেশের বেকারের সংখ্যা কিন্তু 24 লাখেরও বেশি, যার মধ্যে 8 লাখের অধিক আছেন উচ্চশিক্ষিত বেকার, মানে তারা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, শিক্ষিত হয়েও দেশে এত বেশি বেকার থাকার কারণ কি? একটা প্রধান কারণ সরকারি চাকরি। তো চলুন প্রথমে কিছু বিষয়ের দিকে একটু নজর দেওয়া যাক। আমাদের সমাজের বাস্তবতা আসলে কেমন? এখানে আপনি যতক্ষণ পর্যন্ত না একটা সরকারি চাকরি জোগাড় করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত সমাজ আপনার জন্য বাহবা দিবে না, আপনাকে সংবর্ধনা জানাবে না। আমি কোনো চাকরিকে ছোট করে বলছি না, কিন্তু খেয়াল করে দেখেন, সরকারি কোনো ছোট পোস্টের চাকরি করেও আপনি সমাজে উঁচু গোড়ায় সেটা বলার সুযোগ পান, কিন্তু ভালো বেতনের বেসরকারি কোনো চাকরি করলে সমাজে আপনি সেই জায়গাটা পাবেন না। এটাই সবচেয়ে বড় কারণ দেশের লাখো শিক্ষার্থীর সরকারি চাকরির পেছনে পড়ে থাকার কথা এই জন্য বলছি যে আমার নিজের দেখা অনেক শিক্ষার্থী আছেন যাদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে সরকারি চাকরি ম্যানেজ করা। এজন্য পড়ালেখা শেষ করে তারা 5 থেকে 6 বছর পর্যন্ত বেকার থাকতে রাজি আছেন। এই মেন্টালিটির শিক্ষার্থীর সংখ্যাটা অনেক বেশি। প্রতি বছর অ্যাভারেজ 2000 বিসিএস ক্যাডারের সিটের বিপরীতে আবেদন পড়ে 3 থেকে 4 লাখের অধিক, যেখানে সফলতার হার মাত্র 0.017%-এরও কম, তাও আবার 5 বছরের দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার পরে। কিন্তু তারপরও মানুষ লেগে আছে এখানে। কেন? নিজের জন্য না, সমাজের জন্য, পরিবারের জন্য, আশেপাশের মানুষের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আশেপাশের মানুষ কেন এত করে চায় যে আপনি যেন সরকারি চাকরি করেন? এর পেছনে অবশ্যই কারণ আছে, বুঝতে হলে একটু মনোযোগ দিন। দেখুন, সরকার যে জনগণেরই অংশ এবং সেবক, এই কথাটা কিন্তু আমাদের দেশে দিন দিন মিথ্যা হয়ে যাচ্ছে। মিথ্যা হয়ে যাওয়া শুরু সেই ঔপনিবেশিক আমল থেকেই। ব্রিটিশ সরকার যেমন আমাদের সাথে বৈষম্য করেছে, আমাদের লুট করেছে, তাদের আচরণ এমন ছিল যে তাদের দেখেই ভয় পেয়ে থাকতে হতো। মাথা তুলে তাকালেই যেন দোষ হয়ে যেত। মানে তারা ছিল রাজা, আমরা ছিলাম প্রজা। প্রজাদের মধ্য থেকে কেউ যদি ব্রিটিশ সরকারের কোনো চাকরি পেয়ে যেত, তবে সেও ব্রিটিশদের প্রশিক্ষণের মধ্য দিয়ে ইংরেজ মানসিকতার হয়ে উঠত। তার আচরণের মধ্যেও বৈষম্য চলে আসতো। ব্রিটিশ সরকারের ক্ষমতায় সেও এমন ক্ষমতাবান হয়ে যেত যে চাইলেই মানুষের সাথে অন্যায় করতে পারত, এতে কেউ কিছু বলতেও পারতো না। সাম্প্রতিক সময়ে দক্ষিণ ভারতের আর মুভিতে দেখানো হয় একজন ভারতীয় ব্রিটিশ সরকারের পুলিশ বিভাগে চাকরি নিয়ে ব্রিটিশদের সান্নিধ্য অর্জন করার জন্য ভারতীয়দের সাথে কতটা নির্মম ব্যবহার করে। তো এসব বিষয় আমাদের পূর্বপুরুষদের মনের মধ্যে একটা বিষয় গেঁথে দিয়েছে যে ইংরেজদের দৌরাত্ম্য থেকে মুক্ত থাকে এবং নিজের এলাকায় প্রভাবশালী হয়ে ওঠার জন্য সরকারি চাকরির কোনো বিকল্প নাই। সেই সাথে এইটাও সেট হয়ে গেছে যে সরকারি চাকরি মানেই শাসক শ্রেণীতে থাকা, আর শাসক শ্রেণীর অধিকার আছে সাধারণের উপর প্রভাব খাটানোর। এই কথাটা একটু মনে রাখেন। ব্রিটিশ আমলে মনের মধ্যে গেঁথে যাওয়া এই বিষয়টা লুপ পেয়েছিল পাকিস্তান আমলে। সে সময় পূর্ব পাকিস্তান মানে আমাদের বাংলাদেশ অংশের মানুষ সব দিকেই তো বঞ্চিত হয়। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও ছিল বৈষম্য, আবার চাকরি করলেও আহামরি তেমন কিছুই পেত না, বৈষম্য পোহাতেই হতো। তখন সবার মাঝেই বৈষম্য দূর করতে যে আন্দোলন, সেইটার মনোভাব বাসা বাঁধে। সরকারি চাকরির প্রতি মানুষের আগ্রহটা কমে আসে। দেশ স্বাধীন হওয়ার পরে ভেঙে পড়া অর্থনীতির এই নতুন দেশে আঘাত হানে দুর্ভিক্ষ। সরকার নিজেই দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন আহামরি ছিল না, তাই সরকারি চাকরির প্রতি ক্রেজ তখনও তৈরি হয়নি। কিন্তু দেশ সামনে আগাতে থাকে আর পরিস্থিতিও পাল্টাতে থাকে। 1990 সালে যখন এরশাদ সরকারের পতন হয়, তখন এই পতনের একটা মূল কারণ ছিল সরকারি চাকরিজীবীরা একযোগে কাজ করা বন্ধ করে দিয়েছিল। চিন্তা করে দেখেন, যদি দেশের প্রশাসন না চলে তো সরকার কেমনে টিকে থাকবে? তাই পরবর্তীতে রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে সতর্ক হলো যেন প্রশাসন কোনোভাবেই সরকারের বিরুদ্ধে না যায়, সে ব্যাপারে কাজ করতে শুরু করলো। দেখেন, একটা রাজনৈতিক দলের কিন্তু প্রধান দুইটা কাজ হচ্ছে, যে কোনো মূল্যে দেশের ক্ষমতায় যাওয়া আর সেই ক্ষমতা ধরে থাকার জন্য কাজ করা। তো দেশ আগাতে থাকে, সরকারি চাকরির সুযোগ সুবিধা বাড়তে থাকে, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম এবং প্রশাসনিক বিভিন্ন সুযোগের মধ্য দিয়ে দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে দুর্নীতি করার প্রবণতাও বেড়ে যায়। অনেক সরকারি চাকরিজীবী অবৈধ সুযোগ নিয়ে টাকার পাহাড় গড়ে তুলতে থাকেন। আশেপাশে তাকালে দেখবেন, যেই মানুষটার বেতন সর্বসাকুল্যে 50,000 টাকা, সেই মানুষ এলাকায় মাসে দান খয়রাতি করে 50,000-এর বেশি। মামলা থেকে শুরু করে সরকারি যে কোনো সুযোগ সুবিধা প্রাপ্তিতে সরকারি চাকরিজীবীরা বেশি সুযোগ নিতে থাকেন। মানে ধীরে ধীরে আমাদের দেশেও সেই ব্রিটিশ আমলের মতো অবস্থা তৈরি হয়ে গেছে। সরকারি চাকরি মানে এখন
টাকার খনি। একজন সরকারি ড্রাইভার হয়ে যায় ঢাকায় অগণিত বাড়ির মালিক, একজন অফিসার হয়ে যায় শিল্পপতির পর্যায়ের, সাথে ক্ষমতার অপব্যবহার যেন নিয়মের মধ্যেই চলে আসছে। সরকারি চাকরির দুর্নীতি এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে এলাকায় আলোচনা হয় ঠিক এইভাবে যে অমুকে বেশ ভালো একটা চাকরি করে, বেতন পায় 20,000 টাকা, তবে সাইড ইনকাম আছে মাসে 1 লাখের মতো। এই সাইড ইনকামটা যে কি সেটার নৈতিকতা নিয়ে কোনো আলোচনা হয় না। তো সরকারি চাকরিতে যারা আছেন তারা আমাকে ভুল বুঝেন না, আমি পরিস্থিতিটা ব্যাখ্যা করছি যে এই পরিস্থিতির কারণে আপনারা যারা সৎ আছেন তারাও মাঝে মাঝে এমন প্রশ্নের সম্মুখীন হন যে অমুকে সরকারি চাকরি করে 5 তলা বাড়ি বানাইলো আর তুমি ক্যাডার হয়ে করলা কি জীবনে। তো আশেপাশের দুর্নীতিবাজ সরকারি চাকরিজীবীদের এমন টাকার পাহাড় এবং সুযোগ সুবিধা দেখে সমাজের মানুষের মধ্যে ওই চাকরির জন্য একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। কারণ প্রশাসনিক ঝামেলা মেটানো, নিজের এবং পরিবারের নিরাপত্তা, মানুষকে পর্যাপ্ত সহায়তা করতে পারা, বেতনের চাইতেও কয়েক গুণ বেশি আয় করার সুযোগ সব কিছুই পাওয়া যায় এই সরকারি চাকরিতে। তো মানুষ কেন চাইবে না যে আপনি সরকারি চাকরি করেন? এতে করে তো তারাও মাঝে মাঝে সুবিধা নিতে পারবে। এবং এর পাশাপাশি কোচিং এবং পত্রপত্রিকায় বিসিএস কিংবা সরকারি চাকরি নিয়ে এমনভাবে প্রচার প্রচারণা করা হয় যেন সরকারি চাকরি ছাড়া বাকি সব কিছুই দুধভাত। অথচ প্রথম শ্রেণীর সরকারি চাকরির যে খালি আসন প্রতি বছর তৈরি হয় তার চেয়ে যে পাশ করে বেরোনো শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, এবং একজন শিক্ষার্থী যদি দিনে 20 ঘন্টা করেও পড়ে তাতেও যে তার সফল হওয়ার সম্ভাবনা 1%-এর নিচে, এই জিনিসটা কেউ দেখায় না। কয়েক লাখ শিক্ষার্থীর মধ্যে একজন হয়তো প্রথম চেষ্টাতে বিসিএস ক্যাডার হয়ে গেছে, এইটা নিয়ে ব্যাপক আলোচনা হয়। কিন্তু শত শত শিক্ষার্থী যে 30 বছর পর্যন্ত চেষ্টা করেও সফল হয় না, এসব নিয়েও কেউ বলে না। আর এসব কারণেই একটা শিক্ষার্থী যখন উচ্চশিক্ষা জীবন শুরু করে তখন থেকেই তাকে আশপাশ থেকে এইটা দেখানো হয় যে যে কোনো মূল্যে সরকারি চাকরি করতেই হবে, এবং এই চাকরি পাওয়ার জন্য সে 5 থেকে 6 বছর পর্যন্ত বেকার থাকতে রাজি থাকে। শুধু সে না, পরিবারও এইটা মেনে নেয় যে সরকারি চাকরি যেহেতু লাগবেই, তাই তাদের সন্তান 5 থেকে 6 বছর বেকার থাকবে। এটাকে তারা বেকার হিসেবে ট্রিট করে না। দেশের একটা বড় সংখ্যক শিক্ষার্থী আছেন বা বেকার ভাই বোন আছেন যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন বলে নিজেদেরকে বেকার ভাবেন না। কি করছো জিজ্ঞেস করলে বলে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, মানে এইটা একটা জবের মতো। এখন একটু দেখেন, সরকারি চাকরির জন্য আমাদের দেশে প্রিপারেশন সিস্টেমটা কিন্তু বেশ কঠিন। এখানে আপনি কেমন দক্ষতা অর্জন করেছেন সেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয় না, বরং আপনার সমাজ, অর্থনীতি, ইতিহাস, রাজনীতি, গণিত, বিজ্ঞান, ইংরেজিতে কেমন জানাশোনা আছে সেটাতেই গুরুত্ব দেওয়া হয়। আপনি চাকরি পেয়ে গেলে প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে দক্ষ করে তোলা হবে। তাই শিক্ষার্থীরা সরকারি চাকরির স্বপ্নে নিজেদের দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হয় না, গবেষণাতেও মনোযোগী হয় না। কিন্তু বেসরকারি চাকরির জন্য কিন্তু আপনার নানান বিষয়ের দক্ষতা দরকার চাকরি শুরুর আগেই। কিন্তু যখন একজন মানুষ সরকারি চাকরির চিন্তায় দক্ষতা বৃদ্ধিতে পিছিয়ে যায় তখন হুট করে আর বেসরকারি চাকরির জন্য মুভ করতে পারে না। তার ইচ্ছা কমে গেলেও শেষ পর্যন্ত সরকারি চাকরির জন্য লড়াই চালিয়ে যায়। লম্বা একটা সময় বেকার থাকে, কেউ কেউ ব্যর্থ হয়। তার মানে একটা লম্বা সময় শিক্ষার্থীরা বেকার থাকতে প্রস্তুত সরকারি চাকরির জন্য, বেসরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত না করে বসে থাকে সরকারি চাকরির জন্য, নিজে উদ্যোগী হয়ে কিছু না করে বেকার থাকে সরকারি চাকরির আশায়। এই সবগুলো বিষয়ই কিন্তু বেকারের সংখ্যা বাড়াচ্ছে হতে পারে। তো চলুন আরও কয়েকটা নিষ্ঠুর উদাহরণ দিয়ে আলোচনাটা শেষ করি। আপনি পড়ালেখা শেষ করে ভালো একটা বেসরকারি চাকরি নিয়ে বাড়িতে যাবেন, কিছু লোক আপনাকে কথা শোনাবে এবং সমাজের চাপে আপনি সব কিছু ছেড়ে বিসিএস এর জন্য চেষ্টা করতে বাধ্য হবেন। যেমন চেষ্টা করবেন, আপনার মেধা হয়তো বিসিএস এর উপযোগী না, আপনি হয়তো একটু অন্যরকম, তাই বয়স শেষ হলেও আপনি যখন সফল না হবেন তখন সেই সমাজ কিন্তু আপনার দায়িত্ব নেবে না, বরং টিটকিরি মেরে বলবে তোমার প্রস্তুতিতে সমস্যা ছিল। কত মানুষ 2-3 বছরের মধ্যে ক্যাডার হয়ে যায়, তুমি পারলা না। একদিকে চাকরি না পাওয়ার কষ্ট, আরেকদিকে মানুষের কথার কষ্ট, দুইটাই কিন্তু আপনাকে সইতে হবে। দ্বিতীয়ত, আপনি সরকারি চাকরি পেয়ে এলাকায় যাবেন, সৎ থাকার ফলে আপনার বাড়ি গাড়ি কিচ্ছু হবে না, সবাইকে দুহাত ভরে সহায়তাও করতে পারবেন না, তখনও একদল মানুষ এসে বলবে কিসের চাকরি করো গো, এখনও একটা বাড়ি করতে পারলা না। এই কষ্টও আপনাকেই সইতে হবে। তৃতীয়ত, আপনি বড় কোনো বেসরকারি চাকরি করে অনেক টাকা কামাবেন, বাড়ি হবে, গাড়ি হবে, তারপরও দেখবেন সমাজের উচ্চ আসনে বা সম্মানের আসনে এমন একটা মানুষ বসে আছেন যে হয়তো তার সম্পদ গড়েছেন ঘুষের টাকায়, দুর্নীতির টাকায়। সৎভাবে অর্থের মালিক হয়েও আপনি প্রপার সম্মানটা পাবেন না। এই কষ্টও আপনাকেই সইতে হবে। এখন আপনি ভেবে দেখেন আপনি কি করবেন। নিজের দক্ষতা বিচার করে নিজের সামর্থ্য এবং যোগ্যতা সম্পর্কে ধারণা নিয়ে আপনার সুখ কোথায় সেটার পেছনে ছুটবেন, নাকি সমাজের দেখানো একটা কৃত্রিম অসম দৌড়ের মধ্যে হারিয়ে যাবেন। অনেকেই সম্মান পাওয়ার জন্য বিশেষ পজিশনে যেতে চান। ভেবে দেখেন তো সম্মান কোনটা? আপনার জন্য কেউ মন থেকে দোয়া করছে সেটা, নাকি সামনে আপনাকে ভয়ে স্যালুট দিল আর পেছনে গিয়ে গালি দিল সেটা?
তো সর্বশেষ এই ভিডিওটা দিয়ে আলোচনাটা শেষ করছি। ভিডিওটা ইতিমধ্যে হয়তো অনেকে দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে একটা সিট পাওয়ার জন্য এই যুদ্ধ, যেখানে সিট জোগাড় করতে পারলে সারাদিন এসিতে বসে পড়া যায়। আর এই পড়াশোনার মধ্যে বেশিরভাগ পড়াশোনাই হচ্ছে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য।